আমি বলবো যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যদি আমরা না আনতে পারি তাহলেই প্রবৃদ্ধির কথা ভুলে যেতে হবে। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে ভালো প্রবৃদ্ধি হয় যেখানে ম্যাক্রো স্টেবিলিটি নাই। কাজে এই ম্যাক্রো স্টেবিলিটিটা হচ্ছে প্রিকন্ডিশন ফর স্টেবল গ্রোথ। স্থিতিশীলতা বাংলাদেশে যদি কোনো খাতে থাকে সেটা কিন্তু আর্থিক খাতেই বেশি হয়েছে এবং দৃশ্যমানভাবে হয়েছে। আপনারা ব্যালেন্স অফ পেমেন্টের কথা বললাম, যেটাকে নিয়ে এখন আর আমাদের ভাবতে হচ্ছে না। পৃথিবীর বেশিরভাগ দেশে সমস্যাটা কিন্তু সেখানে ব্যাপকভাবে অস্থিতিশীল থাকে এবং দীর্ঘস্থায়ীভাবে থাকে। সেটা আমরা আল্লাহর রহমতে একটা ম্যানেজেবল অবস্থায় নিয়ে এসেছি। আরেকটা জিনিস ভুলে যাওয়া যাবে না যে রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় একটা রোল প্লে করে এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেখানে তো অনিশ্চয়তা তো আছে, সেটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটা যে মনিটারি পলিসি দিয়ে আমরা সলভ করতে পারবো তা তো নয়, সেটা বিয়ন্ড দ্য স্কোপ অফ মনিটারি পলিসি। অ্যাসেট রিকভারির ক্ষেত্রেও আমরা কিছু তো সাফল্য আছে। দেশের ভিতরে অনেক অর্থ যেগুলোকে জব্দ করা আছে, বিচারাধীন আছে। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তো জব্দ করা অর্থ সরকারি তহবিলে যাবে না, তো সেটা আইনগতভাবেই আমরা এগুচ্ছি। সব দেশেই বিচার প্রক্রিয়াটা একটু ধীর গতিতেই চলে, বিদেশেও ধীর গতিতে চলে। কাজেই আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা বলবো যে আমাদের এই প্রচেষ্টার ফলে লন্ডনে আমাদের প্রায় 500 বাড়ি অ্যাটাচ করা আছে বর্তমানে বাংলাদেশিদের, যেটা পরবর্তীতে সেখান থেকে আমরা হয়তো অর্থ ফেরত পাবো, আশাবাদী। অন্যান্য দেশেও আমাদের প্রচেষ্টা চলছে। অনেকগুলো প্রায় 14টা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, সেগুলোর জবাব আমরা প্রত্যাশা করছি। আমরা আশাবাদী এই ক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য অর্জন দেখাতে পারবো আগামীতে। যে লোনগুলো বেনামিতে নেওয়া হয়েছে, পাচার হয়ে গেছে যে অর্থগুলো, এই লোনটা আমার দেশে কি কন্ট্রিবিউট করেছে বলুন? আমি দেখালাম 14% প্রবৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের লোন, এসালামের পকেটে গেল। কী লাভ হয়েছে দেশে? ক্ষতি তো হয়েছে। কাজে আমাকে বুঝতে হবে যে অল্প দিয়েও অনেক দূর যাওয়া যায় যদি সঠিক ব্যবহার হয়। অর্থাৎ বর্তমানের যে লোনের চিত্র, অর্থাৎ প্রয়োজন ছাড়া কেউ লোন নিচ্ছে না। আগে যেটা চিত্র ছিল সেটা হলো যে যত পারো লোন নাও, শোধ করতে হবে না। সেই মানসিকতা এবং সেই অ্যাটিটিউড দিয়ে লোন দেওয়া হয়েছে, নেওয়াও হয়েছে, দেওয়াও হয়েছে। এখনকার চিত্র তো সেটা ভিন্ন। আমরা যেটা করতে চেষ্টা করছি, এবং এখানে মানে যতই বিতর্ক থাকুক না কেন, আমাদের লক্ষ্য কী? আমাদের লক্ষ্য হচ্ছে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা, গুড গভর্নেন্সটাকে ফিরিয়ে দিয়ে আসা। যে 14টা ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে সেগুলোর কিন্তু মূল লক্ষ্য একটাই, যে সুশাসনের মাধ্যমে ওই ব্যাংকগুলোকে গতি ফিরিয়ে নিয়ে আসা এবং চেষ্টা করা। তো আমরা সেই চেষ্টা করেছি। আমরা মনে করি যে আমাদের যে লোন ক্লাসিফিকেশনগুলো চেঞ্জ করা হয়েছে, আমাদের যে নতুন আরবিএস সিস্টেম, রিস্ক বেসড সুপারভিশন চালু করতে যাচ্ছি 1 তারিখ থেকে জানুয়ারি, আমরা যে IFRS 9 ক্লাসিফিকেশন চালু করতে যাচ্ছি, সেগুলো সবই মূল লক্ষ্য হচ্ছে গভর্নেন্স ইমপ্রুভ করা। আমরা চেষ্টা করব এটা যদি অ্যাচিভ করা যায়, এবং আমরা সাথে যদি যেসব জায়গায় ব্যাংকগুলো ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, সেগুলোকে আবার শক্তভাবে গড়ে তুলতে পারি, সেটা রেজলিউশন প্রসেসের থ্রুতেই হতে হবে, তাহলে পরে ব্যাংকিং খাতের চিত্র আজ থেকে 3-4 বছরের মধ্যে একটা ভিন্ন রূপ নেবে। এটা আমাদের প্রত্যাশা। এটা 1 দিনের ব্যাপার নয়, 1 বছরের ব্যাপার নয়। আমাদের যে পরিকল্পনাটা আছে, এই পরিকল্পনাটা করতেও আমাদের যথেষ্ট সময় দিতে হয়েছে, এবং এই পরিকল্পনার পেছনে যথেষ্ট মেধা, যথেষ্ট সময় আমাদের ব্যয় করতে হচ্ছে। প্রতিদিন মিটিং করতে হচ্ছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কোনো সময় একসাথে এতগুলো ব্যাংক নিয়ে ডিল করা কোনোদিনও করা হয়নি, চিন্তাও করা হয়নি। সেটা তো আমরা করছি। কাজে আমরা, এবং এটাও আমরা বুঝি যে আমরা সব কিছু একসাথে সমাধান করতে পারবো না, আমাদের সেই ক্যাপাসিটি নাই। আমরা নতুন ডিপার্টমেন্ট করেছি, ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট। এটার মাধ্যমে আমরা কী দিচ্ছি, বার্তা কী দিচ্ছি? যে আমরা সারাক্ষণ সব ব্যাংকের উপর নজরদারি রাখব। যদি কোনো ব্যাংক ভেঙে পড়ে, আমরা সাথে সাথে সেটাকে অধিগ্রহণ করব। ব্যাংক মালিকদের জন্য একটা বিশাল সতর্কবার্তা। আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্ট চেঞ্জ করতে যাচ্ছি
প্রস্তাবনা যাবে শীঘ্রই, আগামী মাসের প্রথম দিকেই সরকারের কাছে। সেখানে আমরা বলছি এক পরিবার থেকে কতগুলো সর্বনিম্ন সর্বোচ্চ কতগুলো দেওয়া যাবে সেটাকে আমরা কমিয়ে আনছি। আমরা স্থায়িত্বকাল প্রপোজ করছি, আমরা 12 বছরের জায়গায় 6 বছর, তার বেশি থাকতে হবে না, 2 টার্মস। আমরা বলছি যে 50% বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে হবে এবং ডাইরেক্টরটা আমাদের বাংলাদেশ ব্যাংকের প্যানেল থেকে নিতে হবে। তো এইগুলো গুণগত পরিবর্তনের প্রচেষ্টা। আমরা আশা করি যে এই প্রচেষ্টা সার্থক হলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে। কোনো সিঙ্গেল সিলভার বুলেট দিয়ে এই সলিউশন হবে না। সব ক্ষেত্রে সব দিকে আমাদেরকে কাজ করতে হবে এবং এটা করতে পারলে এটা সফল হবে।